স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি এবং আপনারা জানেন যে অলরেডি বিশ্বকাপ সেমিফাইনালের লাইন আপ ঠিক হয়ে গেছে এবং এক্ষেত্রে আমি যে প্রেডিকশান করেছিলাম 100% কিন্তু মিলে গেছে। আমি বলেছিলাম যে ইংল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স এরা সেমিফাইনালে যাবে এবং সেই লাইন আপই হয়েছে এবং একটা ক্লাসিক্যাল সেমিফাইনাল লাইন আপ কিন্তু তৈরি হয়ে গেছে। টপ ওয়ার্ল্ড আর্জেন্টিনা উইল প্লে ইংল্যান্ড, যারা ওয়ার্ল্ডের 4 নম্বর। সেকেন্ড স্পেন, দে উইল প্লে ওয়ার্ল্ডের থার্ড ফ্রান্সের এগেনস্টে, যারা ওয়ার্ল্ডের থার্ড। সুতরাং ওয়ার্ল্ডের টপ 4টে টিম সেমিফাইনালে উঠেছে এবং আমি কিন্তু মনে করতে পারছি না এরকম কোনো ওয়ার্ল্ড কাপ যেখানে টপ ওয়ার্ল্ডের 4টে টিমই সেমিফাইনালে উঠবে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে একটা মানে এক্সাইটিং সেমিফাইনাল লাইন আপ আমরা পেয়েছি। কাল ফার্স্ট সেমিফাইনাল এবং মানে হোয়াট এ সেমিফাইনাল লাইন আপ, স্পেন ভার্সেস ফ্রান্স। স্পেন ভার্সেস ফ্রান্স মানে আমি আমি এই সেমিফাইনালে প্রেডিকশান করা ভীষণ 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 কঠিন। দুটো দল এবছর বিশ্বকাপে দারুণ ফুটবল খেলছে। মোস্ট ফেভারিট সাইড স্পেন এবং ফ্রান্স, তারা মুখোমুখি হবে এবং এটা খুব আনফর্চুনেট যে দুটো ওয়ার্ল্ড ক্লাস টিমের মধ্যে একটা টিম এলিমিনেটেড হয়ে যাবে, তারা ফাইনালে উঠতে পারবে না, থার্ড প্লেসের জন্য খেলবে। সুতরাং মানে একটা আউটস্ট্যান্ডিং সেমিফাইনাল লাইন আপ আমরা 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 দেখছি। অপরটায় ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। ইংল্যান্ড এবং আর্জেন্টিনা যখনই খেলা হয় একটা মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি সবসময়। পলিটিক্যালি দুটো দেশের মধ্যে একটা ফকল্যান্ড যুদ্ধের পর থেকেও রিলেশনটা খারাপ। দেখো, মানে আমি এক্ষেত্রে না আজকে অন্তত মানে অতীতে কারা কভার জিতেছে, হেড টু হেড ইংল্যান্ড কভার জিতেছে, আর্জেন্টিনা কভার, ফ্রান্স কভার, স্পেন কভার, সেখানে যাব না। কারণ আমি মনে করি দিস ইজ দ্য সেমিফাইনাল। এটা একটা বিগ ম্যাচ প্রেশার। ওয়ার্ল্ডের টপ 4টে টিম খেলছে, এনিবডিজ গেম। সেই দিন যে প্রেশার হ্যান্ডেল করতে পারবে, সেই দিন যে ভালো খেলবে, সে জিতবে। বাট সামহাও আমাকে যদি মানে একটু প্রেডিকশান করতে বলা হয়, আমি স্লাইটলি হলেও ফ্রান্সকে কিন্তু এগিয়ে রাখছি। স্পেনও আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে, বাট কোথাও গিয়ে ফ্রান্স যে ফুটবলটা খেলছে এবং সেখানে এমবাপের মতো একটা প্লেয়ার রয়েছে যে একদম পার্থক্য করে দিচ্ছে। এমবাপে, তার সাথে রয়েছে ডেম্বেলে, তার সাথে রয়েছে ওসিলে। এই যে কম্বিনেশান ওসিলে, ডেম্বেলে, এমবাপে, এই থ্রোয়ের জন্য আমি ফ্রান্সকে স্লাইটলি হলে এগিয়ে রাখছি। হ্যাঁ, স্পেনেরও ইয়ামেল রয়েছে, ভালো ফ্রন্ট স্ট্রাইকার রয়েছে, বাট ডেম্বেলে, এমবাপের দুর্দান্ত ফর্ম, তার সাথে ওসিলের দুর্দান্ত ফর্ম, এর জন্য আমি ফ্রান্সকে এগিয়ে রাখছি 1% হলো। মানে আমার কাছে ফ্রান্স হবে 51% এবং এবং স্পেন হবে 49%। 2% আমি মূলত ফ্রান্সকে এগিয়ে রাখছি এই জন্যে, এমবাপের মতো প্লেয়ার রয়েছে, ডেম্বেলের মতো প্লেয়ার রয়েছে যারা ম্যাচ চেঞ্জ করে দিতে পারে এবং অ্যাসিস্ট করার মতো ওসিলের মতো প্লেয়ার রয়েছে। তো এই জন্যে আমি কিন্তু মানে আমাকে যদি বলা হয় আমি 2% হলেও ফ্রান্সকে কিন্তু এগিয়ে রাখবো। সুতরাং এইখানে ফ্রান্স। ইংল্যান্ড আর্জেন্টিনা, দেখো আর্জেন্টিনার খেলা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে এবং ইটস ফ্যাক্ট যে আর্জেন্টিনা কিন্তু এখনও সেরকম খুব কঠিন কোনো কম্পিটিটরের সাথে খেলেনি এবং আমাকে যদি তুমি চারটে দলের মধ্যে রিসেন্ট পারফরমেন্স দিয়ে মোস্ট স্ট্রংগেস্ট সাইড যদি কারোকে বলো, আমি বলবো ফ্রান্স। এবং এই 4টে দলের মধ্যে যদি উইকার সাইড কোনো দলকে বলতে বলো, আমি বলবো কিন্তু আর্জেন্টিনা। আমার কাছে আর্জেন্টিনা হচ্ছে উইকার সাইড এই 4টে দলের মধ্যে। তার একটা কারণ, আর্জেন্টিনা হয়তো জিতে যাচ্ছে, ভালো ফুটবল কিন্তু খেলছে না। তারা কেপ ভার্দের সাথে কোনো ক্রমে জিতেছে, তারা মিশরের সাথে কোনো ক্রমে জিতেছে, সুইজারল্যান্ডকে তারা কোনো ক্রমে হারিয়েছে। সেই ফুটবলটা আর্জেন্টিনার থেকে আমরা কিন্তু পাচ্ছি না এবং তাদের ডিফেন্স কিন্তু খুব স্ট্রং কিছু করছে না। মানে গতবার যে ডিফেন্স লাইন আমরা দেখেছিলাম, সেম ডিফেন্স লাইন আপ, বাট এবার কিন্তু আমি সেই ফুটবলটা আর্জেন্টিনার থেকে পাচ্ছি না। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে, জিতে যাচ্ছে, বাট সেম টাইম তুমি যদি দেখো যে মানে আর্জেন্টিনা যাদের সাথে খেলেছে, সেটা সুইজারল্যান্ড হোক, সেটা কেপ ভার্দে হোক, সেটা মিশর হোক, ওয়ার্ল্ড ফুটবলে কিন্তু তারা সে টপ সাইড মধ্যে পড়ে না। না, তারা পর্যন্ত আর্জেন্টিনাকে কিন্তু খুব বেগ দিয়ে গেছে। সেই হিসাবে দেখতে গেলে এবছরের ওয়ার্ল্ড কাপের
মোস্ট স্ট্রংগেস্ট সাইড, মানে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সাইটের বিরুদ্ধে ফার্স্ট টাইম আর্জেন্টিনা খেলতে নামছে। অর্থাৎ প্রথমবার আর্জেন্টিনা কোনো শক্তিশালী দল বা 1 থেকে 10 র্যাঙ্কিংয়ের কোনো দলের সাথে খেলতে নামছে, সেটা ইংল্যান্ড। হ্যারি কেন, বেলিংহাম, সাকা, অনেক ম্যাচ উইনার ইংল্যান্ডের রয়েছে। সুতরাং আর্জেন্টিনা যে ফুটবলটা খেলছে এখনও পর্যন্ত, তাদের ডিফেন্স বলো, তাদের মাঝমাঠ, সেটাকে খুব বেশি কম্প্যাক্ট ফুটবল বলা যাবে না। তারা জিতে যাচ্ছে ঠিকই, সেই হিসাবে ধরলে কিন্তু আর্জেন্টিনা কিছুটা পিছিয়ে আছে, আমি বলবো ইংল্যান্ডের থেকে কিছুটা পিছিয়ে আছে ইংল্যান্ডের থেকে। তাদের ঠিক আছে, মেসি আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে, একটা ম্যাচ উইনার, মানে এনি টাইম মেসি ক্যান চেঞ্জ দ্য ম্যাচ। বাট ওভারঅল যদি তুমি দেখো, আমার ব্যক্তিগত মত যে ইংল্যান্ড কিছুটা হলে এগিয়ে আছে, এবং এক্ষেত্রে আমি ইংল্যান্ডকে 55% রাখবো তাদের গোল স্কোরিং অ্যাবিলিটির জন্যে। যে ফুটবলটা ইংল্যান্ড খেলছে সেটা 45% আর্জেন্টিনাকে রাখবো। 55% আমি রাখছি এই জন্যে যে তাদের গোল স্কোরিং অ্যাবিলিটি, তাদের প্লেয়ারদের যে ধরনের ফুটবল খেলছে, আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখতে পারতাম, বাট দুটো কারণে আমি রাখছি না। এক, আর্জেন্টিনা যে ফুটবলটা খেলছে সেটা আমার কাছে খুব কনভিন্সিং মনে হয়নি। মানে আমার মনে হয় যে উইকার সাইডের এগেনস্ট, মানে ওয়ার্ল্ড কাপে তো আর কেউ উইকার হয় না, বাট একটু পেছনের দিকে দেশগুলোর এগেনস্টে যদি আর্জেন্টিনা এরকম ফুটবল খেলে, যেখানে তাদের ডিফেন্স খুব কনসিস্টেন্ট মনে হচ্ছে না, ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটা খুব একটা কনসিস্টেন্ট মনে হচ্ছে না, ডিপল খুব একটা ভালো ফর্মে নেই, মেসির ওপর হেভি ডিপেন্ডেবিলিটি রয়েছে। হ্যাঁ, সুইজারল্যান্ড ম্যাচে লাউতারা মার্টিনেজ, আলভারেজ গোল করেছে, বাট এখনও লাউতারা মার্টিনেজ বা আলভারেজ থেকে আমরা সেই ফুটবলটা পাইনি। মেসির উপর হেভি ডিপেন্ডেবিলিটি রয়েছে, প্রত্যেক ম্যাচে একটা করে বা দুটো করে গোল কনসিড করছে। এই জিনিসগুলো কিন্তু আর্জেন্টিনার এগেনস্টে যেতে পারে, কারণ মিশর আর ইংল্যান্ড কিন্তু এক নয়। মিশর শেষ 13 মিনিটে 2 গোল ধরে রাখতে পারেনি, ইংল্যান্ড কিন্তু গোল দিলে সেটা ধরে রাখতে পারবে, কেন ইংল্যান্ড দে হ্যাভ স্ট্রং ডিফেন্স লাইন আপ। সুতরাং এই সমস্ত কারণ, একটা হচ্ছে তাদের ডিফেন্স, একটা হচ্ছে তাদের মাঝমাঠ, একটা হচ্ছে তাদের প্লেয়ারদের কিছু অফ ফর্ম এবং হেভিলি মেসি ওরিয়েন্টেড, এইগুলোর জন্যে আমি কিছুটা ইংল্যান্ডকে এগিয়ে রাখছি। হতে পারে কাল হয়তো আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেললো, ডিফেন্স দুর্দান্ত খেলে দিল, বাট অ্যাট প্রেজেন্ট ফর্মে আমি ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখছি। 55% ইংল্যান্ড, 45% হচ্ছে আর্জেন্টিনা। তো আমার কাছে ফাইনাল হবে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই দুটো দলেরই ফাইনাল হবে। লেটস সি। তো ফ্রান্সকে আমি এগিয়ে রেখেছি 51%, স্পেনকে 49%, ইংল্যান্ডকে 55%, আর্জেন্টিনাকে 45%। এটা গেল ওয়ার্ল্ড কাপ। আর একটা ফুটবলের খবর দিই, যেটা ইন্ডিয়ান ফুটবল। হ্যাঁ, ইন্ডিয়ান ফুটবলে অলরেডি কলকাতা লিগ স্টার্ট হয়ে গেছে, আমরা সবাই জানি। ভেরি শকিং নিউজ কেম দ্যাট ইউজারি যিনি লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল যে আইএসএল জিতলো ফার্স্ট টাইম, এবং দীর্ঘ কয়েক বছর বাদে কোনো একটা মেজর ট্রফি জিতলো, তার মূলে ছিল কিন্তু ইউজারি। 11টা গোল করেছিল, গোল্ডেন বুট পেয়েছিল, গোল্ডেন বল পেয়েছিল, সরি, এখানে তো গোল্ডেন বল পেয়েছিল, 11টা গোল করেছিল। সেই ইউজারিও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দিল। এর আগে মিগুয়েল ছেড়ে দিয়েছে, এবার ইউজারিও ছেড়ে দিল। এটা কিন্তু খুব একটা ভাববার বিষয়, এই জন্য ভাববার বিষয় যে ইস্টবেঙ্গল, তারা গতবারের চ্যাম্পিয়ন টিম, তারা কিন্তু তাদের সেই টিমটাকে ধরে রাখতে পারছে না। এর একটা বড় কারণ হচ্ছে আনসার্টেনটি। আমার মনে হয় এই আনসার্টেনটির জন্য এই জিনিসটা ঘটছে, সেটা হচ্ছে ইকোনমিক্যালি আনসার্টেনটি। যেন ইমামি, ইস্টবেঙ্গলের যে স্পন্সর ইমামি অলরেডি ছেড়ে চলে গেছে, তারা কন্ট্রাক্ট, এর মধ্যেই তারা ইস্টবেঙ্গল থেকে যে কন্ট্রাক্টটা ছিল সেটা অলরেডি রিচ করে দিয়েছে। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল কোনো ইনভেস্টার পায়নি। আমুলের সাথে কথা হয়েছিল, বাট আমুল নট ইন্টারেস্টেড। এবং ইট ফ্যাক্ট যে ভারতীয় ফুটবলে একটা স্পন্সর পাওয়া কিন্তু ভীষণ কঠিন ব্যাপার, কারণ স্পন্সররা এগিয়ে আসবে কেন? আমি একটাই জায়গায় ইনভেস্ট করছি, আমার যদি প্রফিট না থাকে, তাহলে আমি ইনভেস্টটা করবো কেন? সেইটাই হচ্ছে সমস্যা। আজকে তুমি দেখো, ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হলো, কিন্তু ইমামি চলে গেল, অর্থাৎ চ্যাম্পিয়ন টিমের স্পন্সরও ক্লাবকে ছেড়ে চলে যাচ্ছে। মানে কর্পোরেট সংস্থা কিন্তু আজকে এগিয়ে আসতে চাইছে না, তার কারণ তাদের কোনো এখান থেকে প্রফিট হচ্ছে না। এই যে কর্পোরেট সংস্থাগুলো না আসা, স্পন্সর না পাওয়া, এই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গলের ফুটবলারদের মধ্যে একটা আনসার্টেনটি তৈরি করেছে।
এক, ইস্টবেঙ্গলের সেরকম স্পন্সর আসছে না। দুই, ভারতীয় ফুটবলের যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপটাও ক্লিয়ার না যে কী করে হবে, কীভাবে হবে। ফলে যে জিনিসটার মধ্যে এত বড় ধোঁয়াশা একটা রয়েছে, সেখানে ফুটবলাররা কী ভরসায় থাকবে সেটা কিন্তু প্রশ্ন। আবার প্রশ্ন আসতে পারে যে এখানে তো মোহনবাগান খুব ভালো টিম করছে, এই মিগুয়েল সে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে এলো, সে তো ভারত ছেড়ে চলে যায়নি, সে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে এলো, ছাংতের মতো ফুটবলার মোহনবাগানে আসতে পারে। ঠিক সেখানেও কিন্তু সেই অর্থনৈতিক একটা ব্যাপার চলে আসছে। যেহেতু মোহনবাগানের স্পন্সর হচ্ছে গোয়েঙ্কা, এবং অর্থনৈতিকভাবে গোয়েঙ্কা ভেরি সাউন্ড, এই যে অর্থনৈতিক সংকট সেটা গোয়েঙ্কার আমলে মোহনবাগানে হয়নি, গোয়েঙ্কা সাপোর্ট দিচ্ছে। ফুটবলাররাও কিন্তু এটা মনে করছে যে এখন যে মোহনবাগানে এলে আমাদের যে অর্থনৈতিক সমস্যাটা হতে পারে বা আনসার্টেনটি, সেটা হবে না। যেহেতু মোহনবাগানের একটা স্ট্রং স্পন্সরশিপ রয়েছে, এই জিনিসটা কিন্তু একটা অসম যেটা বলে একটা জিনিস তৈরি করছে, যে মোহনবাগানে একটা স্ট্রং স্পন্সর রয়েছে, সব ফুটবলাররা মোহনবাগানে আসতে চাইছে, অন্য ক্লাবগুলো সেটাই ইস্টবেঙ্গলে হোক, মোহামেডান হোক, তারা যেতে চাইছে না। তার কারণ সেখানে অর্থনৈতিক সমস্যা রয়েছে, আনসার্টেনটি রয়েছে এবং স্পন্সরের অভাব রয়েছে, যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখছি। এবং আজকে কিন্তু এই প্রশ্নটা উঠছে, দেখো আজকে মোহনবাগান যখন এটিকের সাথে মার্চ হলো, অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে দেখো যে ইস্টবেঙ্গলের লাস্ট 10 বছরে কতজন স্পন্সর এসছে। সবচেয়ে ম্যাক্সিমাম যে স্পন্সরটা ছিল সে হচ্ছে ইমামি, মেবি 4 বছর। তার মানে স্পন্সররা আসলেও তারা টিকে থাকছে না বা আসছে না, যেটা একটা ক্লাবের হচ্ছে। সেই হিসাবে মোহনবাগান গোয়েঙ্কার সাথে রয়েছে। হতে পারে যে গোয়েঙ্কাও এটা নিয়ে ভাববে যে আলটিমেটলি উনি বিজনেসম্যান, ইনভেস্ট করছে, বাট সেই ফুটবলের রূপরেখাটা যদি আমাদের দেশের রোড ম্যাপটা যদি সঠিকভাবে না হয়, তাহলে একসময় গোয়েঙ্কার মধ্যেও একটা হতাশা আসতে পারে, ডিসঅ্যাপয়েন্টেড আসতে পারে। বাট অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, মানে সিচুয়েশানে প্লেয়াররা মোহনবাগানে এই জন্যে আসতে চাইছে যে সেখানে একটা অর্থনৈতিক স্টেবিলিটি রয়েছে, যেটা অন্য ক্লাবগুলোতে নেই স্পন্সরের অভাবে। তো এটা মানে গতকাল ইউজারির পোস্টটা দেখার পর, যে ইউজারি ইস্টবেঙ্গলের টপ স্কোরার ছিল, ইস্টবেঙ্গল তাকেও ধরে রাখতে পারলো না, মিগুয়েলকেও ধরে রাখতে পারলো না, যারা রয়েছে তারাও এখনও কনফার্ম হয়নি, তাদের সাথে সেরকম কন্ট্রাক্ট হয়নি। তার পুরো কারণ হচ্ছে স্পন্সরশিপ না পাওয়া, কেন একটা স্পন্সর না পেলে ক্লাব চালানো মুশকিল। তো এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ভারতীয় ফুটবলের পক্ষে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি একজন মোহনবাগানের সাপোর্টার হয়ে আশা করি যে ইস্টবেঙ্গল স্পন্সর পাবে, কারণ কন্টেস্ট হওয়াটা খুব দরকার। একটা ভালো স্পন্সর দুটো দলে আসবে, ভালো ফুটবলার দুটো দলে থাকবে, একটা ভালো ম্যাচ হবে। যদি আনইভেন হয়ে যায় তাহলে কিন্তু সেই কন্টেস্টটা থাকে না। গত বছর যে আইএসএল হয়েছিল সেখানে কিন্তু আমরা সেই অর্থে কন্টেস্টটা দেখতে পাইনি, তার কারণ অনেক ক্লাব তাদের অনেক টপ টপ ফুটবলারকে ছেড়ে দিয়েছিল। তো আশা করি প্রবলেমগুলো মিটে যাবে, স্পন্সর আসবে, এইগুলো আমার মনে হয় সমস্যা মিটে আবার আমাদের ফুটবল এগিয়ে যাবে। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। নমস্কার।